ওকে, আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আইসিটি ক্লাসে। এবং তোমরা জানো আমরা চ্যাপ্টার 2 পড়ছিলাম, এবং সেই চ্যাপ্টার 2 এর আহ, ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা আজকে চ্যাপ্টার 2 পড়বো এবং অলমোস্ট শেষের দিকে এসেছে। এবং জিনিসগুলো তোমরা জানো যে আমরা শুরু থেকেই এই ইংলিশ বাংলা আইসিটি এই কোর্সটাতে সবকিছু একদম ধরে ধরে তোমাদের পড়াচ্ছি, so that this course becomes the most detailed course ever, যাতে সবচেয়ে ডিটেইলড কোর্স হয় এবং সবচেয়ে ভালোভাবে তোমরা বোঝো ফিজিক্স, আইসিটি এবং বাংলা আর ইংলিশ। সেটাই হচ্ছে আমাদের চেষ্টা, এবং সেই চেষ্টা থেকে আমরা ধরে ধরে আস্তে আস্তে ক্লাসগুলো করছি, সো দ্যাট যে ইন ফিউচারে কেউ যদি চায় যে না, হ্যাঁ আমরা আস্তে আস্তে আবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব, তারা প্রতিদিন একটা একটা ক্লাস করেও রিভিশন দিতে পারে। ইভেন ক্লাসের কন্টেন্ট গুলো দেখেও তারা চাইলে জিনিসগুলো রিভিশন করে নিতে পারে। তো তোমরা যারাই জয়েন করছো ক্লাসে, তোমাদের সবাইকে আসলে আবারও স্বাগত। সবার সালাম একবারে নিয়ে নিলাম, আসসালামু আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম। আহ আমরা আমাদের ক্লাসটা শুরু করব, হয়তো 3 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তোমরা জানো আমরা নেটওয়ার্ক লেয়ারে নেটওয়ার্কের টাইপ গুলো পড়ছিলাম, এবং ল্যান ম্যান ওয়ান এগুলো ডিটেলস বলেছি। আজকে জাস্ট ল্যান ওয়ান এবং ল্যান ম্যানের দুটো পার্থক্য দেখে এই কমিউনিকেশন গুলোকে সামারাইজ করে আমরা পরের টপিকে চলে যাব, যেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক রিলেটেড যে সকল ডিভাইস ইউজ করা হয় সেই ডিভাইসগুলো। ওকে, সো কাইন্ডলি জলদি করে জয়েন করে ফেলো। জলদি করে জয়েন করে ফেলো। ওকে, আই থিঙ্ক ইনাফ হয়েছে, আমাদের ক্লাসটা আমরা শুরু করতে পারি। অপেক্ষা করো, তোমাদের ওকে। ওকে ফাইন, আমি দেখে নিলাম যে আমার স্ক্রিনটা ঠিক মতো আসতেছে কিনা। হ্যাঁ, কারণ আজকে একটু সমস্যা হয়েছে, তো স্ক্রিন নিয়ে আসলে আবার ঝামেলা। সো লাস্ট ক্লাসে আমরা যে প্যান ছিল, যে ল্যান ছিল, যে ম্যান ছিল এবং যে ওয়ান ছিল, এই চারটা ডিভাইসের যে কানেকশন গুলো আছে সেই কানেকশন গুলো তোমাদের পড়িয়েছি। এর মধ্যে আমাদের যে সুবিধাগুলো রয়েছে এবং অসুবিধাগুলো রয়েছে সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আজকে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের যে ল্যান এবং ওয়ান আছে এবং ল্যান এবং ম্যান আছে, এই দুটো পার্ট, ঠিক আছে। এবং ল্যানকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়, ওই দুটো ভাগ, কয়টা ভাগের ডিসক্রিপশনটা দিব, দেন হচ্ছে আমরা ডিভাইসে চলে যাবো। ওকে, সো জাস্ট তোমরা জানো, আমি জানি তোমরা পারো, বাট তাও তোমাদের চোখের সামনে নিয়ে আসা, ঠিক আছে, যাতে আমরা রিভিশন হয়েছে। সো ল্যান ভার্সেস, আমরা দেখার চেষ্টা করবো কি ব্যাপার।
আচ্ছা এটা। সো প্রথমত ল্যান্ড ভার্সেস ম্যান দেখি, এই দুটোর মাঝখানে বেসিক ডিফারেন্স গুলো কি কি তোমরা আসলে সবাই জানো, তা আসলে বলার কিছু নেই। এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা লোকাল একটা নেটওয়ার্ক, আর এটা হচ্ছে মেট্রোপলিটন নেটওয়ার্ক, রাইট? মেট্রোপলিটন একটা নেটওয়ার্ক বা শহরের একটা নেটওয়ার্ক। হ্যাঁ, তারপর আমরা বলতে পারি যে ল্যান হচ্ছে যে কিছু সংখ্যক গ্রুপ বা কিছু সংখ্যক ব্যক্তির মালিকানাধীন থাকে, আর ম্যান হচ্ছে সাধারণত কোনো অর্গানাইজেশনের মালিকানাধীন থাকে। ঠিক আছে, তাহলে ল্যানের যে মালিক, ওনার, তারা হচ্ছে এ গ্রুপ অফ পিপল, এই গ্রুপ অফ পিপল হতে পারে, সাধারণত এরা অর্গানাইজেশন হয় না, বাট ম্যান যারা এস্টাবলিশ করে তারা মেইনলি কোনো একটা অর্গানাইজেশন হয়ে থাকে। ঠিক আছে, অর্গানাইজেশন মালিকানার ভিত্তিতে বলছি। তারপর আমরা বলতে পারি যে ল্যান্ড হচ্ছে মেইনলি কোনো একটা বিল্ডিং এ বানানো যেতে পারে, কোনো একটা বিল্ডিং হতে পারে বা একটা রুমে হতে পারে। আর সেক্ষেত্রে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা কোনো সিটিতে হবে, রাইট? বড় কোনো এলাকা বা সিটিতে হবে। তারপর আমরা বলতে পারি ল্যানের হচ্ছে একটু স্লো, ল্যানের গতিটা একটু স্লো বা কম বলতে পারো, এবং ম্যান হচ্ছে একটু ফাস্টার। সো আমি সহজে জাস্ট ছোট করে বলে দিলাম, তো বাংলা কথা লিখলাম না, এবং তোমরা আশা করি এই পার্থক্যগুলো দেখেই বুঝে যাচ্ছ এবং তোমরা আসলে পড়েছো ল্যানের মধ্যে কি হবে, ম্যানের মধ্যে কি হবে। ল্যান্ডম্যান হয়ে গেলে আমরা ল্যান এবং ওয়ান এটাও দেখতে পাই। চলো একবারে দেখে ফেলি ল্যান এবং ওয়ান। এটা আমরা দেখার চেষ্টা করবো যে যত সংক্ষেপে দেখা যায়, যত সময় বাঁচানো যায়, সময় নষ্ট করে লাভ। সো একটা হচ্ছে ল্যান এবং একটা হচ্ছে বললাম ওয়ান। তো ম্যান তো বলেছি, এটা হচ্ছে আমরা ওয়ান বলবো, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো এগুলোর মাঝখানে পার্থক্য কি? প্রথমত আবার নাম দিয়ে একটা পার্থক্য বলতে পারো যে ভাই এটা হচ্ছে লোকাল, আর এটা হচ্ছে ওয়াইড এরিয়া বা ইন্টারনেট বলতে পারো, রাইট? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর সেকেন্ড পার্থক্য কি বলতে পারি? ল্যানের স্পিড কম, ল্যানের স্পিড কম বলতে পারো। আহ, আর আমাদের যে ওয়ান আছে, আচ্ছা কি কি বলা যেতে পারে? মেইনলি আমাদের যে ল্যানের পরিসীমাটা সেটা তো একটু ছোট হয়, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা পরিসীমাটা সারা বিশ্বব্যাপী হয়, হ্যাঁ? সারা বিশ্বব্যাপী হয়। সো এটা তো আমরা আসলে এই ওয়াইড এরিয়া আর লোকাল এই কথার মধ্যে বলে দিয়েছি। ল্যান্ডটা কোথায় এস্টাবলিশ হতে পারে? কোনো লোকালি বা কোনো অফিসে বা কোনো রুম, একটু আগে যেটা আমি বলেছি, বা কোনো বিল্ডিং এ, রাইট? কোনো বিল্ডিং এ বা অফিসে বা কোনো রুমে হতে পারে। আর যে ক্ষেত্রে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট আমরা বলতে পারি, যেটা সারা বিশ্বে, যেটা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর ল্যান তৈরি করা হয় কিসের জন্য? নর্মালি ফাইল ফোল্ডার বা প্রিন্টার জাতীয় রিসোর্স শেয়ার করার জন্য। ঠিক আছে, ল্যান কেন তৈরি করা হয়? এই যে তোমার একটা কম্পিউটার একটা ফাইল আছে, এটা অন্য কোনো কম্পিউটার অ্যাক্সেস করতে চায়, বা একটা প্রিন্টার আছে, সবাই অফিসের সবাই ওই একই প্রিন্টার ইউজ করতে চায়, তখন আমরা ল্যান ইউজ করে থাকি। সো ফাইল বলো বা প্রিন্টার বলো, এইসব রিসোর্স বা কমন রিসোর্সগুলো শেয়ারিং এর জন্য আমরা ল্যান ইউজ করে থাকি। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইন্টারনেট কেন ইউজ করা হয়? শুধু ছোটখাটো ফাইল না, যে কোনো ধরনের ফাইল, অনেক বড় বড় ফাইল, ইমেল ইত্যাদি আদান প্রদান করার জন্য আমরা ওয়ানটা তৈরি করে থাকি। সো বিগ ফাইলস, ইমেলস,
ইভেন ইন্টারনেটও বলতে পারো। ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা এস্টাবলিশ করে থাকি। তারপর ল্যানের মধ্য দিয়ে টেলিযোগাযোগ ব্যবস্থার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। ল্যান দিয়ে যে কথা বলাটা, হ্যাঁ, একজন একজনের সাথে কথা বলার ব্যাপারটা, এটা সম্ভব। মেসেজিং আদান প্রদান সম্ভব, বাট এই যে কথা বলার টেলিযোগাযোগ, টেলিকমিউনিকেশন, সো ল্যানের সাথে টেলিকমিউনিকেশনের কোনো সম্পর্ক নাই। ল্যান অ্যান্ড টেলিকমিউনিকেশন আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ল্যানের সাথে টেলিকমিউনিকেশনের কোনো সম্পর্ক নাই, আবার টেলিকমিউনিকেশনের সাথে ল্যানের কোনো সম্পর্ক নেই। কিন্তু টেলিকমিউনিকেশনের সাথে কিন্তু ওয়ানের একটা সম্পর্ক আছে, ঠিক না? কেন? ওই টেলিফোন লাইন দেখে তোমরা জানো না ইন্টারনেট কানেকশন নেওয়া যায়। এটা এটা মনে রাখলে কিন্তু বলা যেতে পারে না যে টেলিফোনের লাইন দিয়ে ইন্টারনেট ইউজ করা যায়। তার মানে আরে ওয়ান তো হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে ওয়ানের একটা উদাহরণ। সো ওয়ান এবং টেলিকমিউনিকেশন কিন্তু একটা একটার সাথে সম্পর্কযুক্ত। আর রিলেটেড টু ইচ আদার, ওকে। আমি জিনিসগুলো ইংলিশে লিখতেছি সো দ্যাট ছোট করা যায়, হ্যাঁ। এই লেখাগুলো বাংলা লিখতে অনেক বেশি লিখতে হবে, আমাদের সময় নষ্ট হবে। সো উই ডোন্ট নিড টু ওয়েস্ট আওয়ার টাইম while we can save our time. যখন সেভ করতে পারবো ওয়েস্ট করার কোনো প্রশ্নই আসে না। ফাইন। ল্যানে নর্মালি আমাদের মডেম ইউজ করা হয় না, মডেম ইউজ করা হয় না। আর আমাদের ওয়ানে ইন্টারনেটে যখন ইন্টারনেট ব্যবহার করা হয় তখন কিন্তু আমরা মডেম ইউজ করে থাকি, ঠিক না? তখন কিন্তু মডেম ইউজ করা লাগে। আর এক্সাম্পল নেওয়া তেমন বেশি দরকার, ঠিক আছে। ফাইন। সো ল্যান এবং ম্যানের পার্থক্য বুঝলাম, এবং ল্যান এবং ওয়ানের পার্থক্যগুলো বুঝলাম। আমরা নিজেরা 4টা এক্সাম্পল দিলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে বেশি এক্সাম্পল দেওয়ার দরকার নেই। ওকে ফাইন, একটু কমেন্ট গুলো দেখবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তাসলিমের ছবি, হ্যাঁ ঠিক আছে, যারা আছো ফাইন। এবার আমরা বলেছিলাম যে ল্যান্ডকে আরো বেশ কিছু ভাবে ক্লাসিফাই করা যায়। যেমন ল্যান্ডকে আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিসের উপর বেস করে 3 ভাগে ভাগ করা হচ্ছে। যেমন একটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তারপর একটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, বা বলতে পারো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এক্সপ্লেন করতেছি আমি। মানে একটা হচ্ছে হাইব্রিড। তুমি নাম শুনে কাজ, নাম শুনে বোঝায় কোনটার কাজ কোনটা। যেমন এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ভাইয়া, মানে কি এখানে ক্লায়েন্ট থাকবে এবং সার্ভার থাকবে, ঠিক আছে। যে একটা সার্ভারের সাথে যখন অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকবে তখন আমরা সেটাকে বলতে পারবো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, রাইট। একটা সার্ভারের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে, তখন আমরা সেটাকে বলবো যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ওকে। সো ডুপ্লিকেট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
সো এই যে একটা সার্ভারের সাথে আমাদের অনেকগুলো কম্পিউটার কানেক্টেড, সো এটাকে আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলতে পারবো। প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে এক একটা ক্লায়েন্ট, প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে এক একটা ক্লায়েন্ট। এবং এই সার্ভারের সাথে শুধু যে কম্পিউটারই যুক্ত থাকবে, হ্যাঁ এমন না, এই সার্ভারের সাথে কিন্তু প্রিন্টারও যুক্ত থাকতে পারে, একটা প্রিন্টারও যুক্ত থাকতে পারে, ঠিক আছে, একটা প্রিন্টারও কিন্তু যুক্ত থাকতে পারে, ইত্যাদি আরো অনেক কিছু যুক্ত থাকতে পারে। হ্যাঁ, এই সার্ভারের সাথে ওয়্যারলেস ভাবে কিন্তু একটা ল্যাপটপও যুক্ত থাকতে পারে, একটা ল্যাপটপও কিন্তু যুক্ত থাকতে পারে। সো শুধু যে কম্পিউটার থাকবে তা, সো একটা সার্ভারের সাথে অনেকগুলো কম্পিউটার যখন যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ভাইয়া একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এটা হচ্ছে একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ফাইন। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি? নাম শুনে বোঝা যাচ্ছে পিয়ার টু পিয়ার, বা এটাকে বলতে পারো ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট নেটওয়ার্ক। যে যখন একাধিক কম্পিউটার নিজেরা নিজেদের মাঝে যোগাযোগ করবে, হ্যাঁ, ফাইল শেয়ার করবে, বা কোনো সেন্ট্রাল সার্ভার থাকবে না, কোনো সেন্ট্রাল সার্ভার থাকবে না, নিজেরাই নিজের সাথে ফাইল আদান প্রদান করতেছে, হ্যাঁ, বা কমিউনিকেট করার চেষ্টা করছে, রিসোর্স গুলো শেয়ার করছে, তখন যে নেটওয়ার্কটা হবে তখন আমরা সেটাকে বলতে পারবো এটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এখানে কম্পিউটার গুলো একাধিক কম্পিউটারের সাথে কিন্তু যুক্ত থাকতে পারে, বুঝতে পারছো? একই কম্পিউটারের সাথে অন্য সবগুলো কম্পিউটার কিন্তু যুক্ত থাকতে পারে। প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকতে পারে, ঠিক আছে? এটাকে তুমি বলতে পারো যে এটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। একটা ছিল ক্লায়েন্ট টু সার্ভার, কম্পিউটারের সাথে সার্ভার থাকে। আর ফাইনালি হাইব্রিড। হাইব্রিড হচ্ছে কি, বোঝাই যাচ্ছে হাইব্রিড হচ্ছে এই দুটোর কম্বিনেশন। হাইব্রিড হচ্ছে ভাইয়া আমাদের পিয়ার টু পিয়ার এবং সার্ভার পিয়ার টু পিয়ার প্লাস ক্লায়েন্ট সার্ভার, এই দুইটার কম্বিনেশনকে আমরা বলবো হাইব্রিড নেটওয়ার্ক, ঠিক আছে? এন্ড ফাইনালি আমি এটা দেখাবো না যে তোমাদের বই আছে, সেটা দেখানোতে আমার কিছু নাই, যে এই যে তোমার একটা টেবিল আছে এবং এই টেবিলের মধ্যেই সবগুলো ইনফরমেশন একসাথে দেওয়া আছে। তো এখানে কোন ইনফরমেশন গুলো লাগবে সেটা একটা আমি তোমাদের একটু দেখাই দিই, মার্ক করে দিই। আমরা যেহেতু এই বইটা ফলো করছি শুরু থেকেই, সো এই বইটা ফলো করাটাই তোমাদের জন্য বেটার হবে, ঠিক আছে? সো এখানে প্যান ওয়ান ল্যান ক্যান ম্যান ওয়ান আছে, এই যে ক্যানটা এক্সট্রা লেখা আছে, ক্যানটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সো এটা কাইন্ড অফ আমরা বলতে পারি ম্যানের মতো, রাইট? সো এটাকে এখানে আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। সো এটা আসলে না জানলেও সমস্যা নেই, এটা আমাদের না জানলেও সমস্যা নেই, এটা আমরা বাদ দিতে পারবো। তারপর পূর্ণ নাম তো লাগবেই, গতিটাও বলতে পারো, হ্যাঁ, 10 থেকে 1000, এটা 100, এটা 1.5। সো দেখা যাচ্ছে প্রথমে গতি কম, পরে বাড়তেছে, পরে আবার কমতেছে। যখন এরিয়াটা বিশাল হয়ে যায় তখন অ্যাভারেজ স্পিড কমে যায়, যখন কাছাকাছি ডিভাইস থাকে তখন স্পিডটা ভালো পাওয়া যায়। নেটওয়ার্কের আকার, এটা আসলে তেমন দরকার নেই, এটা বাদ, তেমন দরকার নেই। তারপর মাধ্যম, হ্যাঁ এটা বলতে পারি যে প্যান তৈরি করা হয় ব্লুটুথ বা ওয়্যারলেস ইউএসবি দিয়ে, ল্যান তৈরি করা হয় টুইস্টেড পেয়ার কেবল দিয়ে ভাইয়া। তারপর ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটা, সেটা ভাই টুইস্টেড পেয়ার কেবল বা ফাইবার অপটিক কেবল দিয়ে তৈরি করা যেতে পারে, শহরে যেহেতু কানেকশন দিবা। ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট, রেডিও ওয়েভ সবকিছু দিয়ে তৈরি করা হয়। খরচ, খরচ এটা আসলে রাখতে পারো, খরচ আসলে এমনি জানা কথা, হ্যাঁ, সবচেয়ে কম কম
বেশি, অনেক বেশি। কম্পিউটার সংখ্যা খুবই কম, কম সংখ্যক, বেশি সংখ্যক, অনেক বেশি। সো এই দুটো হচ্ছে মানে রিডান্ডেন্ট আমি বলবো, না মনে রাখলে সমস্যা নেই, এটা তুমি নিজেই বুঝতে পারবে। সো আমার আসলে মনে হয় যেটা দেওয়ার দরকার। ঠিক আছে, সো যেই কেটে দিলাম এগুলো ছাড়া জাস্ট এটা, এটা, এটা আর এটা, চারটা কলাম মুখস্থ রাখলেই চলবে। ওকে ফাইন। ভাইয়া আপনার পড়ানো অনেক অনেক ভালো লাগে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, বাট তোমার ক্লাস করো না। শিমুল পলাশ বলছো ভাই আইসিটি প্রবলেম সলভিং ক্লাস নেবেন প্লিজ। প্রবলেম সলভিং ক্লাস কি দরকার আছে? যদি দরকার থাকে বললো, আমি টেনএমএস এর সাথে কথা বলবো কি করা যায়, প্রয়োজন হলে নিব। বৈশিষ্ট্যগুলো মনে থাকলে পার্থক্যটা সহজে বের করা যাবে। দ্যাটস গ্রেট। হ্যাঁ, খুব ভালো কথা বলেছো। সো আমি একটা কাজ করতে পারি যেটা, সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6 তো তোমাদের আমিন ভাই নিবে, সোলারি স্যার তার আমিন ভাই নেবে। সো ও চ্যাপ্টার 6 পড়াবে, আর সপ্তাহে একদিন, তোমাদের তো সপ্তাহে 4টা ক্লাস, সপ্তাহে একদিন আমি হচ্ছে তোমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনে একটা ক্লাস নেব। ঠিক আছে, যেখানে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 যেগুলো আমি পড়িয়েছি ওই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন প্রবলেম সলভ করব। ঠিক আছে ফাইন। এবার চলে আসি আমরা ডিভাইসেস, নেটওয়ার্ক, নেটওয়ার্কিং রিলেটেড ডিভাইসেস। এগুলো নর্মালি তোমরা এখনো দেখো না নর্মালি, হ্যাঁ প্র্যাকটিক্যালি তোমরা হয়তো অত দেখো না, বাট অনেকে হয়তো কয়েকটার নাম শুনেছো। হ্যাঁ, যেমন প্রথমত নিক কার্ড নামে একটা কার্ড আছে, নিক, এনআইসি, তোমরা জানো কিনা? এনআইসি, যেটার নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে বলা হয় এনআইসি। তোমাদের প্রত্যেকের কম্পিউটারে, ল্যাপটপে, তারপর হচ্ছে মোবাইলে, ট্যাবে, প্যাডে একটা করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে। আগে আলাদা পাওয়া যেত, এখন আর মানে আলাদা কিনতে হয় না, বিল্ট ইনই থাকে। এবং তোমরা যদি সার্চ করো তুমি দেখাই দিতে পারবো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, দেখতে কেমন হয়? এই যে দেখতে এরকম হয়। ঠিক আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মানে ওই যে তোমার নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য একটা তার, ওই যে তোমার ইন্টারনেটের তারগুলো আছে ওটা যেখানে লাগানো হয়, এখন তো এরকম আলাদা কেনা লাগে না, রাইট? মাদারবোর্ডের সাথে বিল্ট ইন ভাবেই থাকে, ঠিক না? এবং ওয়াইফাই সিগন্যালের জন্য কিন্তু নিক কার্ড দরকার হয়। হ্যাঁ, তোমাদের এখন কম্পিউটারের ভেতর দেখবা যে ওয়াইফাই কার্ড আছে, ওইটা হচ্ছে একটা নিক কার্ড বলতে পারো। হ্যাঁ, যদি দেখাই দিই তোমাদের ওয়াইফাই কার্ড ইন ল্যাপটপ, ল্যাপটপের ভেতরে কিন্তু এরকম ছোট ছোট ডিভাইস পাওয়া যায়, যেটা হচ্ছে ওয়াইফাই এর জন্য দরকার। ঠিক আছে, এবং এটা হচ্ছে বলতে পারো ইজ এ কাইন্ড অফ এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই কার্ডগুলোর কি থাকে ভাইয়া? এই কার্ডগুলোর মধ্যে একটা নাম্বার থাকে, এই কার্ডগুলোর মধ্যে একটা নাম্বার থাকে, যে নাম্বারটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। কি বললাম? যে ভাই এই কার্ডগুলোর মধ্যে একটা করে নাম্বার থাকে যেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস, এবং প্রত্যেকটা ডিভাইসে যারা ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারে প্রত্যেকের একটা করে ম্যাক অ্যাড্রেস আছে, প্রত্যেকের একটা করে ম্যাক অ্যাড্রেস আছে, এবং ম্যাক অ্যাড্রেস থাকে যেটা বললাম। এই ম্যাক অ্যাড্রেস গুলো তোমার এই কার্ডের মধ্যে যে রোম আছে সে রোমে লেখা থাকে, রিটেন ইন রোম। মানে রোম মানে কি বলতো?
রোম মানে কি? রিড অনলি মেমোরি। বুঝছো তোমরা? রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। তোমাদের ওই যে বলে না তোমাদের মোবাইলের রোম হচ্ছে 64 GB, 128 GB। সো রোম হচ্ছে হার্ড ডিস্কের মতো চিন্তা করতে পারো। হ্যাঁ, সো এই ডিভাইসগুলোর মধ্যে একটা করে মেমোরি ডিভাইস মানে হার্ড ডিস্ক থাকে ছোট, চিন্তা করতে পারো মেমোরি ডিভাইস। সো ওই মেমোরি ডিভাইসের মধ্যে এই ম্যাক অ্যাড্রেসটা লেখা থাকে, বুঝতে পারতেছো? এবং এই ম্যাক অ্যাড্রেস দিয়ে অনেক কাজ করা যায়, তোমরা ভবিষ্যতে দেখবা। ম্যাক অ্যাড্রেস হচ্ছে তোমার 48 বিটের হয়, 48 বিটের হয়। এটা নিয়ে আর অনেক কিছু বলতে পারতাম, বাট আপাতত দরকার নেই। এবং এটা অবশ্যই ইউনিক নাম্বার হবে, এই নাম্বারটা অবশ্যই একটা ইউনিক নাম্বার হবে। তোমরা জানো আইপি অ্যাড্রেস যেমন ইউনিক ইউনিক হয়, ঠিক সেম ভাবে আমাদের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেই ম্যাক অ্যাড্রেসও কিন্তু ইউনিক হবে, বুঝতে পারছো? এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে নর্মালি 48 বিটের হয়। আইপি অ্যাড্রেস কয় বিটের হয় দেখি তো, কে কে বলতে পারবা? কার কার মনে আছে? আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস কত বিটের হয় দেখি কার কার মনে আছে বলো। ম্যাক অ্যাড্রেস যদি 48 বিটের হয় ভাইয়া, তাহলে আইপি অ্যাড্রেস কত বিটের ছিল? আইপি অ্যাড্রেস যদি তোমাদের মনে থাকে যে 192.168.0.1 এরকম কিছু হচ্ছে না? সো এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, 13টা 32। সো টোটাল হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস ছিল 32 বিটের। সো আইপি অ্যাড্রেস থেকেও বড় একটা অ্যাড্রেস হয় ম্যাক অ্যাড্রেস, যেটা হচ্ছে 48 বিট, এবং এটা ওই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে, যেমন তোমার ল্যাপটপে দুইভাবে কানেক্ট করা যায় না? একটা হচ্ছে তোমার ল্যাপটপে হচ্ছে তার দিয়ে কানেক্ট করার জন্য পিছনে একটা পোর্ট আছে না, সেটা হচ্ছে একটা এনআইসি কার্ড, সেটার একটা ম্যাক অ্যাড্রেস আছে। আবার তোমার ল্যাপটপ তো ওয়াইফাইও কানেক্ট করা যায়, ঠিক আছে? তোমার ল্যাপটপ তো ওয়াইফাই কানেক্ট করা যায়। তাহলে এই যে তোমার যে ল্যাপটপ আমরা দেখলাম ভাইয়া, তোমার যে ল্যাপটপ আমরা দেখলাম, সেই ল্যাপটপে কি বললা? সেই ল্যাপটপে তোমাকে বললা হচ্ছে যে ভাইয়া ল্যাপটপে হচ্ছে আমি চাইলে পিছনে একটা পোর্ট আছে, যে পোর্ট দিয়ে আমি তার দিয়ে কানেকশন দিতে পারি। আবার ভাইয়া আমার ল্যাপটপের ভেতরে একটা চিপ আছে, তোমাদের দেখাইছি, একটা চিপ আছে, সেই চিপটা হচ্ছে ওয়াইফাই কার্ড, ওয়াইফাই কার্ড। সো এটা হচ্ছে ওয়ায়ার্ড কানেকশন। সো তোমার ল্যাপটপে কিন্তু আসলে দুইটা ম্যাক অ্যাড্রেস আছে, দুইটা ম্যাক অ্যাড্রেস আছে, ঠিক আছে? একটা হচ্ছে ওয়ায়ার্ড কানেকশনের জন্য এবং একটা হচ্ছে ওয়্যারলেস কানেকশনের জন্য। ওকে, সো কি ভাইয়া? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এটাকে ল্যান কার্ডও বলা হয়, নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলা হয়। এটার আর কি কি নাম আছে ভাইয়া? এটার একটা নাম হচ্ছে ল্যান কার্ড, অথবা আর কি কি বলা যেতে পারে? নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ওকে, সো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক কার্ড বা ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলা হয়। এটা একটা প্লাগ ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্ক ভুক্ত করে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠাতে বা গ্রহণ করতে এই কার্ডের প্রয়োজন হয়, ঠিক আছে? যখন তুমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা আদান প্রদান করার চেষ্টা করবা, তখন আমরা এই নিক কার্ডটা ইউজ করতে পারি। বুঝতে পারছো, নামের ভিতরেই আছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সো আমার মনে হয় আমি এই অল্প জায়গায় তোমাদের যাবতীয় যা কিছু জানা দরকার ছিল সবগুলো এখন বসিয়ে মানে বলে দিয়েছি। ওকে, সো এটা যেমন ওয়ায়ার্ড হয়, ঠিক সেম ভাবে কিন্তু ওয়্যারলেসও হয়। হ্যাঁ, শুধু যে ওয়ায়ার্ড নিক কার্ড হয় এমন না, ওয়্যারলেস নিক কার্ডও হয়, যেটা আমি তোমাদের হয়তো গুগলে দেখিয়ে দিয়েছিলাম না? এখানে ওয়্যারলেস লিখে সার্চ করলে তুমি পাবা ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ঠিক আছে? দেখছো ওয়াইফাই এর মতো, এগুলোকে বলা হবে ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ফাইন,
এরপর আমরা একটা ডিভাইস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি মডেম। মডেম নামের ভিতরে আসলে দুইটা কথা লুকিয়ে আছে, একটা হচ্ছে মো, যেটা স্ট্যান্ডস ফর মডুলেশন, একটা হচ্ছে ডেম, যেটা স্ট্যান্ডস ফর ডিমodulation। আমাদের যখন একটা কম্পিউটার থেকে বা কোনো ডেটা আমরা তারের মাধ্যমে বা ওয়্যারলেস ভাবে পাঠাই, ঠিক আছে, ধরো আমরা তরঙ্গ ওয়েভের মাধ্যমে একটা ডেটা পাঠাচ্ছি, ঠিক আছে, ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি, তখন কিন্তু এই ডেটাটা কি হয়ে যাবে জানো, এই ডেটা কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল হয়ে যাবে, এরকম একটা সিগন্যাল হয়ে যাবে, ঠিক আছে। আমরা ডেটা যেটা পাঠাই সেই ডেটা দেখতে কেমন হয়, রেডিও ওয়েভের মতো না? মনে হয় বলছি যে রেডিও ওয়েভের মাধ্যমে আমরা ডেটা পাঠাই। রেডিও ওয়েভটা কি? এটা একটা অ্যানালগ সিগন্যাল না? এটা কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল। সো যে তোমার ডেটাটা পাঠাবে, যে সেন্ডার, যে ডেটাটা পাঠাবে সে তো একটা ডিজিটাল ডিভাইস, রাইট? এটা তো একটা ডিজিটাল ডিভাইস, এটা তো একটা ডিজিটাল ডিভাইস যে তোমাকে ডেটাটা পাঠাচ্ছে। সে কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, ফোন হতে পারে, সার্ভার হতে পারে, দ্যাট ক্যান বি এনিথিং। তো সে যে ডেটাটা পাঠাবে মেইনলি, সেই ডেটাটা কিন্তু আসলে সেই ডেটাটা কিন্তু আসলে একটা ডিজিটাল সিগন্যাল। সেই ডেটাটা কিন্তু আসলে একটা ডিজিটাল সিগন্যাল। কেন? সেই ডেটাটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল কেন? এবং কারণ সে যেহেতু নিজেই ডিজিটাল ডিভাইস, সো সে যে ডেটাটা পাঠাবে সেটা অবশ্যই একটা ডিজিটাল ডেটাই হবে, ঠিক আছে, সেটা অবশ্যই একটা ডিজিটাল ডেটাই হবে। সো এই যে সে ডিজিটাল একটা ডেটা পাঠাইলো, এই ডেটাটাকে তো আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে না? চেঞ্জ করে এটাকে অ্যানালগ বানাইতে হবে। এই যে আমি ডেটাটাকে চেঞ্জ করে অ্যানালগ বানাবো, এখানে হচ্ছে মডুলেশন নামে একটা ঘটনা ঘটবে। মডুলেশন নামে একটা ঘটনা ঘটবে, ঠিক আছে। এখানে একটা যন্ত্র থাকবে যেটার কাজ কি হবে, মডুলেশন করা। এটাকে আমরা মডুলেটর বলতে পারি, হ্যাঁ, বা এটাকে নাম দিতে পারো তুমি মোডেম হিসাবে এটাকে চিহ্নিত করতে পারো, যেটা হচ্ছে একটা মোডেম। অ্যানালগ সিগন্যাল করে দেয়, তার এই অ্যানালগ যে রিসিভ করা হবে প্রান্তে ডিজিটাল বানাই দেয়। ওখানে আরেকটা ডিমodulator কাজ, ডিমোডুলেটর কাজ, আমরা বলতে পারো আচ্ছা, আমি চলে গিয়েছিলাম না? আমি কথা বলতেছি। শুনছো, অনেক কিছু শুনেছো, একটু কিছুক্ষণ শোনো না, আমি জানি। এটা আমি আবার একটু কোনো সমস্যা নেই। সো তোমার ডিজিটাল ডিভাইস থেকে যে ডেটাটা পাঠাবা সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, তাই জন্য ওই ডেটাটা হচ্ছে ডিজিটাল ডেটা। এই ডেটাটাকে যখন তার দিয়ে পাঠাবা বা রেডিও ওয়েভের মাধ্যমে পাঠাবা, তখন সেটাকে অ্যানালগ হয়ে যেতে হবে, কারণ রেডিও ওয়েভ নিজে ইটসেলফ ইজ অ্যান অ্যানালগ সিগন্যাল। এটা কাজটা কি করবে, মডুলেটর করবে। মডুলেটর এই কাজটা করে তোমাকে ডেটাটাকে মডুলেট করবে, রাইট? মডুলেট করে ডেটাটাকে মডুলেট করে তোমাকে ওই সিগন্যালের মাধ্যমে ছড়াই দিবে। তারপর সেটা যখন আসবে, এই অ্যানালগ সিগন্যালটাকে আবার ডিজিটালে কনভার্ট করতে হবে। সো এটা করার জন্য এখানে একটা ডিমodulator লাগবে। ডিমodulatorকেও বলা হয় মডেম,
কারণ মডেমের কাজ সে যেমন মডুলেট করতে পারে ডিজিটাল টু অ্যানালগ, সে আবার ডিমডুলেটও করতে পারে, অ্যানালগ থেকে আবার ডিজিটালও কনভার্ট করতে পারে। সো ডিজিটাল থেকে অ্যানালগ এন্ড অ্যানালগ থেকে ডিজিটাল। ডিজিটাল থেকে অ্যানালগকে বলা হয় মডুলেশন, যেটা করে মডুলেটর বা মডেম। অ্যানালগ থেকে ডিজিটাল করে হচ্ছে ডিমডুলেটর, এবং প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিমডুলেশন, এবং ডিভাইসটার নাম হচ্ছে মডেম। ফাইনালি আমার এখানে তো রিসিভার আছে, ঠিক না? রিসিভার তো এটা রিসিভ করতেছে, এবং রিসিভার আমরা জানি একটা ডিজিটাল ডিভাইস। সো এই ছিল আমাদের যে মডেমের কার্যপ্রণালী। ঠিক আছে, তোমরা এটাকে এইভাবে এক্সপ্লেন করতে পারবে যে মডেম হচ্ছে এভাবে কাজ করবে। আমরা কি বুঝাতে পারছি? হোপফুলি আমরা বুঝাতে পারছি যে আমাদের এখানে মডেমের কাজটা কি। সো মডেম হচ্ছে বোথ মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। এবং নর্মালি শুরুর দিকে যখন ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছিল, তখন সবাই তাদের ডেস্কটপ কম্পিউটারে একটা পেন ড্রাইভের মতো ডিভাইস লাগাইতো, যেটাকে আমরা বলতাম হচ্ছে মডেম। ঠিক আছে, এই তো একটা কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার, এবং কম্পিউটার এখানে আমাদের একটা পেন ড্রাইভের মতো অবজেক্ট লাগাইতে হইতো, রাইট? যেটাকে আমরা বলতাম মডেম। আচ্ছা, যাই হোক, সো এই মডেমটাকে এখানে লাগাইতে হতো, তারপর কানেকশন করতে হতো, তারপর তোমার ওই আমাদের যে মোবাইল অপারেটর আছে ওদের নেটটা ইউজ করতে পারতাম। এখন তার লাগে না, এখন আমরা ডিরেক্ট তার দিয়ে কানেকশন, এখন আমাদের এগুলোর দরকার হয় না, জিনিসগুলো সহজ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের মডেমের কাজ। মডেমও দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল এবং একটা হচ্ছে এক্সটার্নাল। সো মডেম হচ্ছে আমাদের দুই প্রকার, এটা বলতে চাচ্ছি বা এখানে আছে, একটা হচ্ছে এক্সটার্নাল এবং একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল মডেম এবং ইন্টারনাল মডেম। সো আমি জাস্ট সহজে বলে দিই, এক্সটার্নাল ইন্টারনাল। এক্সটার্নাল ইন্টারনাল মডেমের পার্থক্য কি, ছবি দেখলে সবচেয়ে ভালো বুঝবা। সো এক্সটার্নাল, সেটা কেটে দিয়ে আগে, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল মডেল দেখাই দিই। হ্যাঁ, নিজেরা আবার কখন সার্চ করবা বা করবা না দেখাই। সো এক্সটার্নাল হচ্ছে বাইরে যেটা লাগানো থাকে, হ্যাঁ, এই যেটা হচ্ছে এক্সটার্নাল মডেম বলতে পারো। আর এটা হচ্ছে ইন্টারনাল মডেম, একটা চিপের মতো যেটা, হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে খাঁজ কাটা কাটা আছে, র্যামের মতো লাগানো যায়, সেটা হচ্ছে ইন্টারনাল, মাদারবোর্ডে লাগাইতে হয়। এটা হচ্ছে এক্সটার্নাল, ডিরেক্ট একটা ডিভাইস, এটা বাইরে লাগানো যেতে পারে রাউটারের মতো। ঠিক আছে, সো এই ছিল এক্সটার্নাল এবং ইন্টারনাল মডেল। আর তেমন কিছু নাই মডেম নিয়ে, মডেমের কাজটা বলে দিছি। এবার হাব এবং সুইচ। হাব, হাব জিনিসটা কি? হাব জিনিসের সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত, যারা আসলে কম্পিউটার ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি। যদি হাব লিখে সার্চ করো গুগলে, তাহলে যেটা পাবা, দেখো, হাব, HUB, যদি হাব লিখে সার্চ করো এরকম ডিভাইস পাবা। এই যে অনেকে আমরা এগুলো ইউজ করি না, যে একটা ইউএসবি থেকে 4-5টা ইউএসবি হয়ে যাবে, তাই না? মাল্টিপ্লাগের মতো না, একটা প্লাগ থেকে 4-5টা প্লাগ হয়ে যাবে, এই যে হাব। ঠিক না? বিশেষ করে হচ্ছে আমার আইপ্যাডের জন্য আসলে
অনেকগুলো হাব খুঁজছিলাম আমি, কারণ আমার আইপ্যাডে পেনড্রাইভ লাগানো যায় না, তারপর মাইক্রোফোন লাগানোর জায়গা নাই, একটাই তো পোর্ট। সো যখন আইপ্যাড হাব লিখে সার্চ করি, যে এরকম ডিভাইস পাই আমি, যেখানে একই ডিভাইসে দেখো তোমার ওই যে এসডি কার্ড, মাইক্রো এসডি কার্ড, তারপরে হচ্ছে হেডফোন জ্যাক, তারপর হচ্ছে এইচডিএমআই, পেন ড্রাইভ, সবগুলো একসাথে ঢোকানো যায়। সো এটা হচ্ছে হাব, একটা থেকে অনেকগুলো ডিভাইস, হ্যাঁ, বা অনেকগুলো পেরিফেরাল কানেক্ট করার জন্য আমাদের যে ডিভাইস থাকে সেটাকে আমরা বলতে পারি হাব। সো হাবকে আমরা ডিফাইন করতে পারি কিভাবে? হাবকে বলবো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস, যেটা একটা সাধারণ কানেকশন পয়েন্ট। এই নেটওয়ার্ক ডিভাইস that acts like a common connection point, ঠিক আছে, একটা কানেকশন পয়েন্ট হিসেবে কাজ করে, যে একটা কমন একটা কানেকশন, এখান থেকে সবাই এসে এসে কানেক্টেড হয়, সবাই এসে বিভিন্ন ডিভাইস এসে এখানে কানেক্টেড হয়, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের ডিভাইস থাকতে পারে। ওকে, সো এটা হচ্ছে হাব। এবং হাবকে আসলে অনেক সময় বলা হয়, এবং হাবে অনেকগুলো পোর্ট থাকে, অবশ্যই তো পোর্ট থাকবে, পোর্ট না থাকলে তো সে কানেক্ট করতে পারবে না। এবং নর্মালি ল্যানের সেগমেন্ট গুলাকে, হ্যাঁ, অনেকগুলো ল্যান পোর্টকে কানেক্ট করার জন্য তোমার এই হাব ডিভাইসটা ইউজ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে আমাদের যে স্টার টপোলজি আছে, লিখে দিই পয়েন্টগুলো, মনে থাকবে। সো প্রথমত ল্যান ডিভাইসগুলো কানেক্ট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। দ্বিতীয়ত দ্বিতীয়ত এটা হচ্ছে একটা স্টার টপোলজি, আমরা দেখবো একটু পরে। স্টার টপোলজিতে সেন্ট্রাল কন্ট্রোল ডিভাইস হিসেবে কাজ করে। স্টার টপোলজি কি, এটা একটু পরে এক্সপ্লেন করব। স্টার টপোলজিতে এটা সেন্ট্রাল কন্ট্রোল ডিভাইস হিসেবে কাজ করে। সো কি কি বললাম? হাব হাব হচ্ছে ভাই একটা নেটওয়ার্ক ডিভাইস, এটা হচ্ছে একটা কমন পয়েন্ট হিসেবে কাজ করে, কমন কানেকশন পয়েন্ট হিসেবে কাজ করে। অনেকগুলো ল্যান পোর্ট থাকে, যেই পোর্টে আমার অবজেক্টগুলো এসে কানেক্টেড হয়। অবজেক্টগুলো বলতে আসলে আমাদের টার্মিনাল বা ডিভাইসগুলো এসে কানেক্টেড হয়। এটা নর্মালি ল্যান ডিভাইসগুলো কানেক্ট করার জন্য ইউজ করা হয়। এটা স্টার টপোলজি, যেমন আসলে আমি বলেই দিই যে অনেকগুলো কম্পিউটার যখন, যেমন মনে আছে নেটওয়ার্ক স্ট্রাকচার নামে একটা স্ট্রাকচার পড়েছিলাম HTML চ্যাপ্টার 4-এ, যে অনেকগুলো ওয়েব পেজ যদি তোমার সবার সাথে সবাই কানেক্টেড থাকে, ওখানে একটা স্ট্রাকচার তৈরি হয় না, এরকম যে অনেকগুলো কম্পিউটার যদি একটার সাথে একটা কানেক্টেড থাকে, তখন এরকম একটা গঠন সম্ভব, যেখানে মাঝখানে একটা হাব থাকে, সবগুলো কম্পিউটারের যুক্ত হচ্ছে। তখন এই এই স্ট্রাকচারটাকে বলা হয় স্টার টপোলজি, ঠিক আছে। স্টার টপোলজিতে সেন্টারে আমরা যে ডিভাইসটা ইউজ করি, এটাই হচ্ছে আমাদের হাব। স্টার টপোলজিতে সেন্টারে আমরা যে অবজেক্ট ইউজ করি কন্ট্রোল করার জন্য, সেটাকে আমরা বলতে পারি হাব। হাবের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। চলো সুবিধা অসুবিধাগুলো দেখে ফেলি। প্রথমত হাবের কি কি সুবিধাগুলো আছে?
হাবের অ্যাডভান্টেজ গুলোর মধ্যে যে এটার দাম, এটা হচ্ছে একটু চিপ, সস্তা, অবশ্যই কম্পারেটিভ, কম্পারেটিভ মানে তুলনামূলকভাবে এটা সস্তা, সস্তা বলা যাবে না, তুলনামূলকভাবে সস্তা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে বিভিন্ন মিডিয়াম ডিভাইসকে কানেক্ট করতে পারে, বিভিন্ন ধরনের মিডিয়ামকে, তারযুক্ত, তারহীন, হ্যাঁ। তবে এটা হচ্ছে একটা ল্যাপটপ, একটা মোবাইল, সো বিভিন্ন ধরনের মিডিয়ামকে সে সাপোর্ট করে। সো ভ্যারিয়াস মিডিয়াম সাপোর্ট করে কানেক্ট করার জন্য, এবং নেটওয়ার্কের যে কাভারেজ এরিয়া সেটাকে বাড়ায়। তার মানে নেটওয়ার্কটা ধরো ছোট, সো আমি যদি এখানে একটা হাব লাগাই দিই, তাহলে নেটওয়ার্কের পরিধিটা বেড়ে গেল, এরকম যতগুলো হাব লাগাবো তত পরিধি বড় হতে থাকবে। সো পরিধি বড় করার জন্য আমরা এই সুবিধাগুলো ইউজ করতে পারি আর কি। এটা ছিল অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি আছে ভাইয়া? যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলতে হয় এখানে বলে দিই। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি হবে? প্রথমত এটা কোনো মেমোরি নাই, হ্যাঁ, এটা বলতে হবে এটা হচ্ছে একটা বোকা ডিভাইস। এটাকে কিভাবে বলবো, বোকা ডিভাইসের ইংলিশ কি? এটা হচ্ছে একটা ডাম ডিভাইস, বোকা ডিভাইস। কেন বোকা বলতেছি একটু পরে বলবো। আর বললাম এটা একটা বোকা ডিভাইস, এবং এখানে ডেটা কলিশন হতে পারে, ডেটা কলিশন হওয়া সম্ভব, এবং এখানে ডেটা ফিল্টারিং সম্ভব না, ডেটা ফিল্টারিং পসিবল না, নট পসিবল। এক্সপ্লেন করতেছি পয়েন্টগুলো। প্রথমত ভাইয়া, আপনি হাবকে ডাম ডিভাইস কেন বলছেন? কলিং হাব অ্যাজ এ টার্ম ডিভাইস ইজ যে একটা হাবে যখন 4-5টা কম্পিউটার যুক্ত থাকে, এখন যদি কোনো একটা সিগন্যাল আসে একটা কম্পিউটার থেকে, তখন হাব কি করবে জানো? সবগুলো কম্পিউটারে ওই ডেটা পাঠাই দিবে, যার নেয় নেবে, যার নেয় নিবে না। বুঝতে পারছো কি বললাম? এখানে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটার, এই কম্পিউটার, এখানে একটা কম্পিউটার আছে বি কম্পিউটার, তার সাথে যোগাযোগ করতে চাচ্ছে। এখানে একটা কম্পিউটার আছে বি কম্পিউটার, তার সাথে যোগাযোগ করতে চাচ্ছে। এখানে আরো অনেক কম্পিউটার আছে, এখানে আরো অনেক কম্পিউটার আছে, ঠিক আছে। এটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, এবং এখানে মাঝখানে আমাদের হাব আছে, ঠিক আছে। হাবের মধ্যে কি থাকে? অনেকগুলা পোর্ট থাকে, রাইট? অনেকগুলা পোর্ট থাকে, তোমরা জানো, এবং সেই হাবের সাথে এটা কানেক্টেড, ঠিক আছে। বিভিন্ন পোর্টে বিভিন্ন কম্পিউটার কানেক্টেড। সো বিভিন্ন পোর্টে বিভিন্ন কম্পিউটার কানেক্টেড। সো এ চাইলো সি এর সাথে যোগাযোগ করবে, সি কে একটা ডেটা পাঠাবে। যখন এ সি কে একটা ডেটা পাঠাইলো, হাবের কাছে গেল, হাব কি করবে জানো? এই ডেটাটা, যে ফাইলটা সে পাঠাইছে, যে ফাইলটা সে পাঠাইছে, সে ওই ফাইলটা সবার কাছে পাঠাই দিবে, সবার কাছে পাঠাই দিবে। তার কাছে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্টেই সে ওই ফাইলটা পাঠাই দিবে। এটা কি একটা বোকামি না? গাধা, কোনো গাধা না হলে কি এই কাজটা করে? এই কম্পিউটার বলে দিছি যে আমি সি এর কাছে ডেটা পাঠাইতে চাই,
কিন্তু এ হচ্ছে একটা গাধা, সে আসলে বোঝেই না যে এ কম্পিউটারটা কার কাছে ডেটা পাঠিয়ে দিতে, যার কারণে সে সবাইকে ডেটাটা পাঠায় দেয়। ঠিক আছে, ইভেন যে ডেটা পাঠাইছে তার কাছেও পাঠায় দেয়। কি বোকা চিন্তা করে একটা ডামিস। ভাই যে ডেটা পাঠাইছে তাকে ডেটা পাঠানোর মানেটা কি? দরকার আছে? দরকার নেই। সো এই জন্য দ্যাটস ওয়াই হাব ইজ কল্ড এ ডাম ডিভাইস। ঠিক আছে, সো দিস ইজ দ্য রিজন behind calling hub as a dumb device. Okay, fine. জিনিসগুলো যতটা সম্ভব সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করছি। হ্যাঁ, এরপরে যদি তোমাদের কাছে বোরিং লাগে আসলে কি করবো, অনেক চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ডেটা কলিশন সম্ভব কেন? কারণ দেখা যাবে যে ও যে সময় ডেটা পাঠাচ্ছে এই সময় আরেকজন এখান থেকে ডেটা পাঠাচ্ছে, বা এই যে ও যেটা পাঠাচ্ছে ওকে আবার ব্যাক করছে। সো এখানে মানে কলিশন একটা সম্ভব, যে ও ডেটা পাঠাইছে, এখানে একটা কলিশন হয়ে যাবে, সংঘর্ষ হয়ে যাবে ডেটা ডেটা। ও তো বোকা। ঠিক আছে, সো বোকাদের অনেক সমস্যাই হয়। সো এখানে একটা কলিশন হওয়ার সম্ভাবনা আছে। আর ফিল্টারিং পসিবল না। ওই যে বললাম যে যে ডেটাটা আসতেছে ওকে ফিল্টার করে, বা ওকে হচ্ছে ধরো যে নয়েজ আসে, যদি নয়েজ আসে সেই নয়েজকে বাদ দিয়ে দেয়া, বা সিগন্যালটা যদি উইক হয়ে যায়, যে সিগন্যালটা এখান থেকে আসছে ওই সিগন্যালটা যদি দুর্বল হয়ে যায় সেটাকে আরো শক্তিশালী করে দেয়া, এই কাজগুলা আমার হাব পারে না, ফিল্টারও করতে পারে না। হ্যাঁ, যে একটা ডেটা আসলো এখানে যেতে চায়, সেটা তো একটা ফিল্টারিং করে বের করতে হবে যে হ্যাঁ কোথায় কোথায় যেতে চায়। এই যে ফিল্টারিংটা সে পারে না, যেটা আসছে সে সব জায়গায় পাঠিয়ে দিচ্ছে, বোকা। যা আসছে এগুলো সব আর উল্টা সব জায়গায় পাঠিয়ে দিচ্ছে। অথচ তার কি উচিত ছিল, একটা ডেটা আসছে সেটাকে ফিল্টার করে শুধুমাত্র স্পেসিফিক জায়গায় পাঠাও, আর বাকি জায়গাগুলোতে যাওয়ার জন্য ব্লক করে দেওয়া। ঠিক না? সো এই জন্য আমরা এটাকে হাবকে বলতেছি একটা ডার্ক ডিভাইস। ফাইন, সোফার আমরা হচ্ছে হাব দেখলাম, মোডেম দেখলাম, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দেখলাম, সুইচ আছে, রাউটার আছে, গেটওয়ে আছে, ব্রিজ আছে। সুইচটা আই থিঙ্ক একটু বলে দিতে পারি। হ্যাঁ, সুইচটা বলে দিতে পারি, আগামীকাল সুইচের হাবের পার্থক্য দেখবো আমি, সমস্যা নেই। আরেকটা ডিভাইস আছে যেটাকে বলা হয় সুইচ। এটা হচ্ছে একটা স্মার্ট ডিভাইস, সুইচ হচ্ছে একটা স্মার্ট ডিভাইস। ঠিক আছে, সে হাবের মতো দামিস না, তারও কাজ সেম, তার কাজও নর্মালি সেম, যে তার মধ্যে কতগুলো পোর্ট থাকবে, সে পোর্ট অনুযায়ী ডেটাগুলো মানে পাঠাবে। হ্যাঁ, তার এখানে অনেকগুলা পোর্ট থাকবে, এবং দেখা যায় তার এখানে অনেকগুলো পোর্ট থাকে, কিন্তু ও হচ্ছে একটু স্মার্ট। তো ওর নিজের কিছু মেমোরি আছে, ওর কিছু অপারেশন করার মানে ক্ষমতা আছে, ও চাইলে সিগন্যালকে বড় করে দিতে পারে। হ্যাঁ, এবং ও স্পেসিফিক ভাবে যেখান থেকে ডেটা আসছে, যাকে পাঠানো হয়েছে ঠিক তার কাছে ডেটা পাঠাতে পারে। বুঝতে পারছো? সো এই জিনিসগুলো সুইচের ক্ষমতা আছে। এর কারণে দেখবা যে তোমাদের যে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়েছে, যদি ফাইবার অপটিক কেবল দিয়ে দেওয়া হয় বা ভালো দামি লাইন হয়, তখন সেখানে দেখবা যে তোমার সুইচ ইউজ করা হয়েছে, একটা ডিভাইস দিয়ে দেয়, ওটা হচ্ছে সুইচ। বা একাধিক তোমার নিচের বাসা থেকে, একটা বিল্ডিং এ একটা বাসা থেকে যাতে অনেকগুলো ফ্ল্যাটে কানেকশন দেওয়া যায়, এই জন্য অনেক অপারেটর আইএসপিরা কি করে, তোমার বাসায় এসে একটা সুইচ বসায় দিয়ে যায়, বলে যে ভাই আপনি একটা সুইচ কিনে নেন, সুইচ লাগাই নেন, তাহলে এরকম প্রত্যেকটা ফ্ল্যাটে আলাদা করে তার আনতে হবে না, আমাদের লাইন আনতে হবে না। আপনাদের বাসার নিচে একটা লাইন দিব, ওখান থেকে আপনি সবগুলো লাইন দিতে পারবেন। এটা আমাদের বাসায় আমরা নিয়ে নিয়েছি, কারণ আমাদের বাসাতে আসলে অনেকগুলা, আমার রুমে
নেট দরকার, আমার ভাইয়ের রুমে নেট দরকার, নিচের দোতলায় এক পাশে নেট দরকার, আরেক পাশে নেট দরকার। তো সবগুলো তার যদি আমরা ইন্টারনালি সেট করে রাখি বা বিল্ডিং করার সময় যেটা আমরা করেছিলাম, সো আইএসপি থেকে শুধু একটা লাইন নিয়ে এসে বিল্ডিং এর নিচে একটা কানেকশন দিবে, আর ওখানে এরকম একটা সুইচ বসাই দিবে। বুঝতে পারছো? সুইচ বসাই দিয়ে যে এটা একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, এখান থেকে 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 একটা ফ্ল্যাট, প্রত্যেকটা পোর্ট থেকে আলাদা আলাদা ফ্ল্যাটে কানেকশন যাবে। ওকে, সোফা তাহলে এই পর্যন্ত থাকুক। আমরা হচ্ছে নেক্সট দিন আর বাকি ডিভাইস গুলো পরে আমরা হচ্ছে নেটওয়ার্ক টপোলজিতে চলে যাবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু কন্টিনিউ করি। কারো কিছু বলার আছে? কমেন্ট আমি একটু দেখি। এই তো, হ্যাঁ, অনেক ভালোভাবে বুঝতে পারছো। হ্যাঁ, যারা ক্লাস করে তারা বোঝে, যারা ক্লাস করে না আসলে তারা নিজেরাই হয়তো ভালো করে বোঝে। হ্যাঁ, হাফ ফুল ফর্ম ইজ হোম ইউজার এন্ড বিজনেস, এই যে একজন বলে দিয়েছে। বাট ইফ ইউ হ্যাভ কনফিউশন then you can definitely search for it. How means তুমি সার্চ করো একজন লিখেও দিয়েছে। হ্যাঁ, হোম ইউজার এন্ড বিজনেস, অবুদ্ধিমান ডিভাইস, ব্রেনলেস ডিভাইস। হ্যাঁ, এইটা এইটা। হ্যাঁ, ঠিক আছে। সো এখান থেকে ঠিক আছে।